আপনি কি ইচ্ছা কইরা কিডন্যাপ হইছেন? হ্যাঁ। ওমা, ক্যারে? আরে পড়ালেখা ভাল লাগে না, তার চেয়ে শাওনকে বিয়ে করে সুখে সংসার করব, রানীর মতো থাকবো, সেটাই ভালো। আমাকে এমনিতেও কেউ ভালো টালোবাসে না। ছেলেটা দৌড়ের মাঝেও হতাশ নিঃশ্বাস ছাড়ল। পড়ালেখার ভয়েই তো সেও এই অন্ধকার কুঠুরিতে এসে ঢুকেছিল। প্রাণপণে দৌড়াচ্ছে ওরা। অন্ধকার কুঠুরির শেষ দিকে এসে গেছে প্রায়। এদিকটাতেই সেফ এক্সিস্ট এর দরজা আছে, এই দিকটায় প্রায় সব কামরাই তালা দেওয়া। তবে তালাগুলো নতুনই আছে এখনো। জিনিয়া বুঝতে পারলো এই কামরাগুলো ব্যবহার করা হয়, তাই তো তালাগুলো নতুন। জিনিয়া দৌড়ের মাঝেও চোখ বুলালো দরজাগুলোর দিকে। সে টের পেল এখানে রাসায়নিক পদার্থ আছে। সেই তীব্র গন্ধ তার নাকে বাজলো। কলেজের সায়েন্স ক্লাবে সে অনেক রসায়নের রিসার্চে গিয়েছে, সেই হিসেবে এসবের গন্ধের সাথে অনেকটা পরিচিত সে। বারুদের গন্ধটুকু নাকে বাজলো। চারিদিকে হিডেন ক্যামেরা আছে, হয়তো মিনিট ফুরালেই টিক ঠিক করে একটা আওয়াজ তুলে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে তারা। জিনিয়া সবটা পর্যবেক্ষণ করলো দৌড়ের মাঝেও। আস্তে আস্তে ওরা আরো গভীরে যাচ্ছে। জিনিয়ার কাছে সব গোলক ধাঁধা লাগলো এবার। রাস্তার অনেক মারপ্যাচ, পুরনো জমিদার বাড়ি বলে কথা। এখানে যেন গোপনীয়তায় কোনো অন্ত পাচ্ছে না জিনিয়া। বাড়ির একেবারে শেষে এসে যেন কলিজার পানি শুকিয়ে গেল তার। নাকে ভেসে এলো লাশ পচা গন্ধ। এই গন্ধ জিনিয়ার পরিচিত, বরং বেশ পরিচিত। এই জিনিসে জিনিয়ার ভীতি অনেক। তার পা আটকে যেতে চাইছে। দুনিয়া ঘুরে উঠল এবার। তবু ওদের সাথে এসে তাল মেলাতে চাইছে। ক্ষীণ স্বরে বলল, আর কত দূর? ছোটর নামে ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল। প্রায় শেষ। এর মিনিট কয়েকের মধ্যেই তারা একটা বিশাল দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় দুটো টোকা মারতেই দরজাটা খুলে যেতে লাগলো। জিনিয়ার মনে প্রশ্ন জাগলো, এ কোন টেকনোলজি? টোকা মারলেই খুলে যায়, কিন্তু দরজাটা আসলে ওপাশ থেকে খুলে দিচ্ছিল শাওন, নাজির আর কুরবান ছাড়া এই দরজার পিনকোড আর কারো জানা নেই। বিশাল লোহার দরজাটা খুলতেই দেখা গেল সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে। পরনে একটা রং বেরঙের ছাপা সিল্ক শার্ট আর লুঙ্গি, গলায় মোটা সোনালি চেইন আর হাতে কয়েকটা পাথরের আংটি। লম্বা চুলগুলোকে ব্যাক ব্রাশ করে নিয়েছে কয়েকবার। চোখের কালো চশমার আড়ালেই লুকিয়েছে নিজের বিশ্রী চাহনি। জিনিয়ার উদ্দেশ্য সফল হলো এবার। সে নিজ ইচ্ছাতেই কিডন্যাপ হয়ে এসেছে এখানে। তার একমাত্র উদ্দেশ্য ছিল শাওন পর্যন্ত পৌঁছানো। বহু চেষ্টাতেও ওকে নিয়ে বিশ্রী ফ্যান্টাসি সাজানো ছেলেটাকে সে চিনতে পারছিল না। তাকে নিয়ে করা প্রতিটা বিশ্রী মন্তব্য তার জানা, কিন্তু কে করেছে সেটাই ছিল অজানা। আজ সেটাও তার জানা হয়ে গেল। এটাই শাওন। সেটা জিনিয়া শিওর হলো যখন পাশের ছেলেটি বলল, শাওন ভাই, নেন আপনার আমানত। আমরা কি করবো এখন? শাওন চোখের চশমাটা খুলে এগিয়ে এলো জিনিয়ার দিকে। শান্ত একজোড়া চোখ মেলে তাকিয়ে আছে জিনিয়া শাওনের দিকে। সে চোখে নেই কোনো প্রকার অনুভূতির প্রকাশ। শাওন তার হাতের চশমাটা জিনিয়ার চোখে পরিয়ে দিয়ে বলল, এমনে তাকাইও না সোনা, তোমারে মারতে আমার তাইলে কষ্ট হইব, চোখ ঢাকো। একজোড়া নরম নির্লিপ্ত চোখ, ঘন পাপড়ি ঝাপটে সামনের রাস্তায় তাকিয়ে আছে। নিষ্প্রিয় চোখ জোড়া এতটাই স্থির যে চোখের মণিটুকু নড়াচড়া হয় না। সমস্ত শরীরই শান্ত, নেই কোনো ছোটাছুটি। অসার অবশ একটা স্তূপ পড়ে আছে যেন। আকাশটাও আজ বিরূপ ধারণ করেছে। কিছুক্ষণ আগেই ফ্যাকাশে গরমে ঝলসে দিচ্ছিল, আর এখনই কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে ধরণী। ড্রাইভিং সিটে বসে সর্বোচ্চ স্পিডে ড্রাইভ করছে শাওন, আর তার পাশের সিটেই বসিয়ে রেখেছে জিনিয়াকে। হাত দুটো বেঁধে রেখেছে পেছনে। জিনিয়াকে সে খুব জোর জবরদস্তি করে সে এনেছে তেমনটা নয়। জিনিয়া অনেকটা স্বেচ্ছায় ওর সাথে এসেছে। এখনো স্থির চিত্তেই বসে আছে সে। শাওনের মধ্য গর্ধবের নজরে এসব পড়েনি মোটেও। সে কেবল উল্লাসিত এক কারণেই সে জিনিয়াকে অপহরণ করতে সক্ষম হয়েছে। সে ভাবছে এবার একে একে সব জব্দ হবে, আর না হলেও কি, সে তো জিনিয়াকে নিয়ে খায়েশ মেটাতে পারবে। সেটাও বা কম কিসে? শাওন বিশ্রী হেসে শেষলাত্মক কণ্ঠে বলল, তোমার বাপ প্রেমিক কাউরেই তো দেখি না। এত সহজে জিতে গেলে খেলার মজা থাকে। ধুর, মজা পাইলাম না। আমি আরো ভাবলাম আজকে শরীরের
জ্যাম ছুটামু, দিগন্তরে আদর কইরা মনের খাইশ মিটামু, কিছুই তো হইল না। জিনিয়া নির্লিপ্ত নির্বিকার, ঠিক আগের মতোই স্থির তার চাহনি। শাওন ভেবে নিল জিনিয়া হয়তো ভয় পেয়েছে, শাওনের সাথে যে সে পেরে উঠবে না সেটা বুঝেছে, তাই নিজেকে নীরবে সঁপে দিয়েছে। এ পর্যায়ে শাওন নিজেকে কোনো বীর পুরুষ বা রাজাধিরাজ থেকে কম কিছু মনে করলো না। শাওনের কুৎসিত মন তাকে কুমন্ত্রণা দিতে শুরু করলো। জিনিয়াকে ছুঁয়ে দেওয়ার তীব্র কামনা জাগলো মনে। ডাগর চোখ ঘুরিয়ে জিনিয়ার আপাদমস্তক একবার চোখ বুলিয়ে নিল সে। সেদিকে না তাকিয়ে জিনিয়া স্পষ্ট টের পেল সেই বিশ্রী দৃষ্টি। রাগটুকু মস্তিষ্কে চেপেছে সেই কখন, তবুও নিজেকে সামলানোর হাজার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে। চোখ দুটো বন্ধ করে ফেললো ও। শাওনের মন যেন আরো তাঁতই করে উঠল। জিনিয়া তাকে ভয় পাচ্ছে, সেটাই এখন তার জন্য সবচেয়ে আনন্দের বিষয়। জিনিয়ার থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই চোখে পড়ল মিডনাইট ব্ল্যাক গাড়িটা ধেয়ে আসছে ওদের দিকে। শাওন তীক্ষ্ণ চোখে গাড়িটাকে পরখ করে নিল। গাড়িটা যে দিগন্তের সেটা বুঝতে তার খুব একটা বেগ পেতে হলো না। ঠোঁটের কোণে ফুটে উঠল ক্রূর হাসি। চোখ খুলে দেখো সোনা, তোমার হিরো এসে গেছে, খেলা জমবে এবার। কথাটুকু শেষ করেই গাড়ির গতি আরো বাড়িয়ে দিল শাওন। কথাগুলো জিনিয়ার কর্ণকুহুরে পৌঁছাতেই চোখ মেলে তাকালো সে। সামনে থেকে ফুল স্পিডে ধেয়ে আসছে দিগন্তের গাড়ি। একইভাবে শাওনও বাড়িয়েছে সর্বোচ্চ গতি। হয়তো কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ ঘটবে দুটো মাছের। চাহনি, জিনিয়ার চাহনি এখনো শান্ত নদীর মতো, সামান্য নড়াচড়াও করছে না সে। জিনিয়া কণ্ঠে শীতলতা বজায় রেখেই বলল, আপনার এমন কেন মনে হলো দিগন্ত আমার জন্যই আসছে? এতক্ষণ ধরে চুপ থাকা মেয়েটার মুখে হঠাৎ এমন কাটকাট জবাব কানে পৌঁছাতেই শাওন তাকালো সেদিকে। হাত স্টিয়ারিংয়ে রেখেই বলল, আরে ময়নার মুখে কথা ফুটছে দেহে। জিনিয়া তাকালো ওর দিকে। আমি বোবা তো নই। শাওন জিনিয়ার চোখের দিকে তাকিয়ে আছে। কুৎসিত কপালে জমে আছে কয়েক দানা ঘামের ছিটা। জিনিয়ার চাহনি নির্বিকার, নেই কোনো ভয়, নেই কোনো আবেগ। দুজোড়া চোখ একে অপরের সাথে মিলিত হলেও সেই চোখে নেই কোনো সখ্য। ডান পাশ থেকে গাড়ির সাথে আরেকটি গাড়ির প্রচণ্ড ধাক্কায় টনক নড়ল শাওনের। স্টিয়ারিংয়ে সামনে তাকালো ও পাশে। দিগন্তের গাড়িটা সজোরে কয়েকবার ধাক্কা দিয়েছে ওর গাড়িতে। দিগন্তের গাড়ির কাঁচ উঠানো, কালো কাচের আড়ালে দেখা যায় না কিছুই। গাড়ির দুটোর বডির ঘর্ষণে আগুনের ফুলকি বের হতে লাগলো। ঘর্ষণে স্যারস্যার আওয়াজে তুলে নষ্ট হয়ে গেল পরিবেশ। দিগন্তের গাড়িতে পাল্টা ধাক্কা দিতে লাগলো শাওন। মুহূর্তেই পরিবেশ রণক্ষেত্রের রূপ ধারণ করলো। জিনিয়া চোখ দুটো খিচিয়ে বন্ধ করে ঠায় বসে আছে। দিগন্তের গাড়িটা শাওনের গাড়ির পেছনের অংশে এমনভাবে ঠেললো যে শাওনের গাড়িটা লাটিমের মতো মাঝ রাস্তায় ৩-৪ বার চক্কর খেয়ে রাস্তার ধারের বড় একটা কৃষ্ণচূড়া গাছে গিয়ে সজোরে আছড়ে পড়ল। ধুম! পেছনের চাকা দুটো ঘর্ষণে ধোঁয়া ছাড়তে ছাড়তে থেমে গেল। শাওনের মাথাটা স্টিয়ারিংয়ে সজোরে বাড়ি খেলো। মুহূর্তে কপাল বেয়ে গড়িয়ে নামলো রক্ত। কিন্তু পাশে থাকা জিনিয়া, সে যেন পাথরের মূর্তি। এত বড় একটা ঝটকায় তার শরীরটা সিটের সাথে আছড়ে পড়লেও তার সেই নির্লিপ্ত চাহনি এক চুলও নড়েনি। দিগন্তের গাড়িটা কয়েক গজ দূরে ব্রেক কষে স্থির হয়ে দাঁড়ালো। টায়ারের পোড়া গন্ধ আর ইঞ্জিনের গোঙানি ছাপিয়ে এখন কেবল চারদিকে নিস্তব্ধতা। ভেতর থেকে দরজা খুলে ধীর পায়ে বেরিয়ে এলো মুয়াজ। বৃষ্টির প্রথম বড় বড় ফোঁটাগুলো তার ঘামে ভেজা কপালে এসে পড়ল। গাড়ির ভেতর থেকে মাথা তুলে ওর দিকে তাকালো শাওন। তাকাতেই যেন ৩২ ভোল্টের ঝটকা লাগলো তার। এখানে তো দিগন্ত থাকার কথা ছিল, তবে মুয়াজ কেন? এমন প্রশ্নে মস্তিষ্কের পোকা কিল বিলিয়ে উঠল। গাড়ির এমন এলোমেলো ছোটা আর আকস্মিক এত জোরে ধাক্কায় মাথা ঘুরে গেল জিনিয়ার। চোখে সে কিছুই আর পরিষ্কার দেখছে না, সব ঝাপসা লাগছে। নিজেকে শক্ত কাঠামোতে মুড়ে রাখার সকল চেষ্টা যেন বৃথা যাওয়ার পথে। শাওনের বিস্ময় ভাব কাটতেই জিনিয়ার গলা চেপে ধরল সে। সত্যি কইরা ক, তোর আশিক কোনটা? তোর পিছে মুয়াজ আইয়ে কেনে? দিগন্ত তোর কি হয়?
জিনিয়ার মাথাটা ইতিমধ্যেই ঘুরছিল, চোখ দুটো ঝাপসা, তার মধ্যে এমন হামলায় ওর এবার দম যায় অবস্থা। মাথাটাকে সিটে চেপে ধরেছে শাওন। জিনিয়াকে এক নাগাড়ে ঘুরে প্রশ্ন ছুড়েই আবার গাড়ির স্টিয়ারিং ধরল সে। এখান থেকে এখন পালাতে হবে। এই মাঝ রাস্তায় মুয়াজের সাথে ঝামেলা কিছুতেই মেনে নেবে না। কুরবান খা তার উপর মিডিয়ার হলো কুকুরের নাক। একবার গন্ধ পেলেই শুরু হয়ে যাবে তোলপাড়। গলায় হাত বুলিয়ে খুক খুক করে কেসে যাচ্ছে জিনিয়া। তার চোখে পড়ল শাওনের কপাল বেয়ে টুপটুপ করে ঝরে পড়া রক্তের স্রোত। কলিজা শুকিয়ে এলো কিশোরীর। এতটা দুর্বল বোধ হয় তার এতক্ষণে একবারও লাগেনি। টলমল চোখে তবুও তাকিয়ে থাকার চেষ্টা চালালো সে। ড্যামেজ হওয়া গাড়িটা শত চেষ্টাতেও স্টার্ট করতে পারছে না শাওন। এদিকে তার গাড়ির একদম কাছে চলে এসেছে মুয়াজ এসে গাড়ির হাতলটা ধরতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে স্টার্ট হয়ে গেল গাড়িটা। সর্বোচ্চ স্পিড নিয়ে শো শো গো গো করে শব্দে এগিয়ে চলল শাওনের কালো বিএমডাব্লিউ। পেছন থেকে মুয়াজের মুখ চিরে একটাই শব্দ উচ্চারিত হলো। শাওনের ভাঙা চোরা গাড়িটা এগিয়ে যেতে লাগলো এক গহীন জঙ্গলের দিকে। শাওন লুকিং গ্লাসে দেখলো কেউ তার পিছু করছে না। সে নির্বিঘ্নে ঢুকে যাচ্ছে ঝোপঝাড়ে ঘেরা ছোট্ট পরিত্যক্ত এরিয়াতে। এখানে না আছে বাড়িঘর আর না কোনো জনসমাগম। নির্জন এক মৃত্যুপরী যেন। জিনিয়া অর্ধ অচেতন, এখনো সেন্স আছে, কিন্তু সেটা খুব একটা কাজের নয়। নিস্তেজ শরীরটা স্তূপের ন্যায় পড়ে আছে সিটে। মনের আনন্দে নিজেকে বিজয়ী ঘোষণা করে উল্লাসে মেতে উঠল শাওন। আর কে তোমারে বাঁচাবো সোনা? আজকা আমার বাসর কর্ম। বাসর, বিয়ে ছাড়া বাসর মজাই অন্যরকম। বুঝছো না? তোমার বাপের হেডাম ভাঙলে কেমন লাগে এটা আমি দেখা সারমো। ওর কুৎসিত সব বাক্য জিনিয়ার কান অবধি পৌঁছালেও সেগুলো নিয়ে কিছু বলার মতো শক্তি তার নেই এখন। সবকিছু যেন মস্তিষ্ক বিধিয়ে নিতে লাগলো সে। ঠিক তখনই কোথা থেকে দৈব দূতের মতো রাস্তার পাশ থেকে উঠে এলো একটা বাইকে বসা যুবকের আপাতমস্তক কালো পোশাকে ঢাকা। ন্যানো সেকেন্ডের ব্যবধানে অপর পাশ থেকে উঠে এলো আরেকটা বাইক। আকাশ তখন আধার ছুঁয়েছে, প্রায় সন্ধ্যা নামার আগক্ষণ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ে কাদা মাটিতে মেখে আছে আশপাশ। বাইকের হেডলাইটের আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে জিনিয়া। সামনে থেকে ভ্রম ভ্রম আওয়াজ তুলে এগিয়ে আসছে বাইক। জিনিয়া ভারী কষ্টে চোখের পাতা খুলে তাকালো। ক্ষণকাল পলক ঝাপটে ঠাউর করল বাইকটাকে। এই বাইক আর চালক দুটোই তার চেনা। বাইকগুলোকে তেড়ে আসতে দেখে শাওন গাড়ির গতি বাড়ালো। সাই সাই করে চলতে থাকলো গাড়ি। বাইক দুটো গাড়ির দুপাশে চলে এলো। বাইক ছেড়ে গাড়ির উপরে চড়ে বসলো একজন। গাড়ির সামনের কাঁচটা আগেই ভাঙা থাকায় সরাসরি শাওনের কলার চেপে ধরলো ছেলেটি। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দিক বেদিক ছুটতে লাগলো বাহনটি। মনে হলো এটা গাড়ি নয়, যেন এক রোলার কোস্টার। শাওনের মাথায় জোরে আঘাত করাই প্রায় নিস্তেজ হয়ে যাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তে সামনে বসা বাইকার ছেলেটি স্টিয়ারিং চেপে ধরে দামিয়ে দিল গাড়ি। টায়ারের প্রচণ্ড ঘর্ষণে রাস্তা জুড়ে কালো দাগ পড়ে গেল। ইঞ্জিনটা একবার শেষ আর্তনাদ করে স্তব্ধ হয়ে গেল চারপাশ। কেবল বৃষ্টির ঝমঝম শব্দ আর দ্রুত বয়ে যাওয়া বাতাসের হাহাকার বাকি রইল। হেলমেট খুলল না দিগন্ত। শাওনের কাছে সে এখনো একজন অপরিচিত যুবক। দিগন্ত শাওনকে টেনে হিঁচড়ে নামালো গাড়ি থেকে। ক্রমশ একের পর এক ঘুষি মারতে লাগলো ওর গালে। পারলে এখনই থেতলে দেবে মুখটা। শাওনের চোয়াল বেয়ে ঝরে পড়ল রক্তকণা। জিনিয়া এখনো চেতনায় আছে, পুরোপুরি বেহুশ হয়নি। সে এমন দৃশ্য সহ্য করতে পারল না। গা গুলিয়ে আসছে ওর। যন্ত্রণায় গুঙিয়ে উঠল সে। জিনিয়ার আর্তনাদে সামান্য লক্ষ্যচ্যুত হয়ে গেল দিগন্ত। ঘাড় বাঁকিয়ে তাকালো শুকিয়ে যাওয়া নরম কিশোরীর মুখের দিকে। বুকটা অজান্তেই ধক করে উঠল তার। কপালটা ফুলে গেছে জিনিয়ার। হাতের পাশটা ছিলে গেছে কিছুটা। কাচের টুকরো পড়ে ক্ষত বিক্ষত হয়ে আছে জায়গায় জায়গায়। সেদিকে তাকিয়ে যেন নিস্তেজ হয়ে এলো ওর সারা শরীর। আর ঠিক সেই সুযোগটাই নিল শাওন। দিগন্তকে ধাক্কা মেরে ফেলে দিল নিজের ওপর থেকে। দিগন্ত কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা ঘুষি বসিয়ে দিল ওর মুখে।
মুয়াজ তেড়ে এলো এবার ওর দিকে। শাওনকে ছাড়িয়ে নিয়ে সেও বসিয়ে দিল কয়েক ঘা। দুজনে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। দিগন্ত ছুটে গেল গাড়ির দিকে। গাড়ি খুলে বের করে আনলো জিনিয়াকে। তখনও জিনিয়া আধো আধো বলিতে আওড়াচ্ছে কিছু। দিগন্ত ওর মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করলো ও কি বলছে। রক্ত। কি? পাপা। নিস্তেজ দেহ এলিয়ে দিল দিগন্তের ওপর। জিনিয়ার পুরো ভর নিজের ওপর অনুভব করতেই যেন আতঙ্কে শিউরে উঠল দিগন্ত। অজানা কোনো ভয় এসে জাকিয়া বসলো মনের কোণে। এই মেয়ে, এই। জিনিয়ার নিথর দেহ পড়ে আছে ওর কোলে। এত ডেকেও সাড়া দিল না। শুকনো ঢোক গিলে দিগন্ত জিনিয়ার গালে হালকা চাপড় বসিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, এই হ্যারি, এই হ্যারি। ও শিট, হ্যারি দেখো পিছে, দুষ্টুমির মোড়ে নেই আমি। হ্যারি, আর ইউ ওকে? শাওন এক প্রকার জীবন নিয়ে পালিয়েছে মুয়াজের হাত থেকে। মুয়াজও ওকে অতি সহজেই যেতে দিয়েছে। খেলা তো সবে শুরু, এখনই শত্রুকে পাকড়াও করে মজা নেয়। মুয়াজ এগিয়ে এলো ওদের দিকে। কপালের ঘাম গড়িয়ে পড়ল মাটিতে। কুঞ্চিত কপালে সংশয়িত নয়নে বলল, সেন্স হারিয়েছে মেবি। কথাটা দিগন্তের মোটেও পছন্দ হলো না। এক প্রকার চেঁচিয়ে বলল, হোয়াট? ওয়াই? হাউ হ্যারি? এই মেয়ে চোখ খুলো। আরে ওর ব্লাড ফোবিয়া আছে, তাই সেন্সলেন্স হয়ে গেছে হয়তো। এত তুরতুর করে আবার কিসের ফোবিয়া? মেয়েটা একটু বেশি বেয়াদব, একটুও কাজের না। মুয়াজ বিরক্তির সুর তুলে বলল, এখন তো ও শুনছে না, এখনো বকছিস কেন? ডাক্তারের কাছে যেতে হবে, চল। বলেই হাত বাড়িয়ে জিনিয়াকে কোলে তুলে নিতে চাইল মুয়াজ। জিনিয়ার গায়ে স্পর্শ করার আগেই কটমট করে বলে উঠল দিগন্ত, দূরে থাক, আমার হাতে পছন্দ ধরেনি। এটুকু বয়ে নেওয়ার শক্তি আছে। মুয়াজ কপাল কুঁচকে তাকালো ওর দিকে। দিন দিন তুই আরো বেশি অদ্ভুত হয়ে যাচ্ছিস, জানিস সেটা? কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে আয়। পাছে বেয়াদব মেয়ের কিছু হয়ে গেলে আমার পাপ আমাকে ত্যায্য করবে। গাড়ির ড্রাইভিং সিটে মুয়াজ আর ব্যাক সিটে জিনিয়াকে কোলে নিয়ে বসে আছে দিগন্ত। যেন কোনো ছোট শিশুকে পরম যত্নে আগলে রেখেছে সে। ল্যাম্পপোস্টের হলুদাভ আলোয় হঠাৎ দৃশ্যমান হচ্ছে কিশোরীর নিষ্পাপ মুখশ্রী। পরম আগ্রহে সেদিকে নজর বুলিয়ে যাচ্ছে দিগন্ত। মুয়াজ লুকিং গ্লাসে কয়েকবারই এ দৃশ্য অবলোকন করেছে আর মুখ টিপে নিঃশব্দে হেসেছে। কিন্তু সাময়িকভাবে এক নতুন বিপত্তি দেখা দিল। উঁচু নিচু রাস্তায় বারবার গাড়ি ঝাঁকানোর ফলে দিগন্তের বোতাম খোলা উন্মুক্ত বুকের পাশটায় বারবার নাক আর ঠোঁট ছুঁয়ে যাচ্ছে জিনিয়ার। এমন তপ্ত ছোঁয়ায় বিচলিত হয়ে পড়েছে দিগন্ত। স্পর্শটা তাকে সুখের অনুভূতি দিল নাকি বিরক্তির, সেটা সে নিজেও ঠাউর করতে ব্যর্থ হচ্ছে বারবার। কিন্তু এ অনুভূতি তাকে আরাম সে যে দিচ্ছে না, সে ব্যাপারে সে শতভাগ নিশ্চিত। হাত পা শক্ত করে দম খিচিয়ে বসে রইল বেচারা। গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। আকাশটা এখন স্থির হয়ে এসেছে। বৃষ্টির শেষে মিষ্টি ঠান্ডার এক আবহাওয়া তৈরি হয়েছে। মুয়াজ গাড়ি থেকে নেমে এসে দিগন্তের দিকে দরজা খুলতেই দিগন্ত ব্যস্ত স্বরে বলল, এটাকে সরা, এটাকে সরা আগে। এক মুহূর্তেই আবারও চেহারায় বিরক্তি ফুটে উঠল। মুয়াজ মনে মনে আওড়ালো, এমন করে বলছে যেন শরীরে গন্ধ লেগে আছে ওর। এতক্ষণ তো রাইড খুব এনজয় করছিলি। মুয়াজ হাত বাড়িয়ে জিনিয়াকে ধরতে গেলেই আবার গর্জে উঠে দিগন্ত বলল, ডোন্ট টাচ হার। বিরক্তির স্বরে মুয়াজ বলল, তুই না বললি সরাতে? রাত্রিকে ডাক। এমন সময় বিরক্তির পারদ পাল্লা দিয়ে বাড়ল মুয়াজের এখানে রাত্রি আসবে কোথা থেকে। কাঠ গলায় বলল, ও নেই এইখানে। নড়ে চড়ে ওঠে জিনিয়া। আরেক দফা নাক আর গালের ঘর্ষণ হয় দিগন্তের উন্মুক্ত বক্ষস্থলে। আরে এটাকে সরা রে ভাই। মুয়াজ কোমরে হাত চেপে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এরপর কপালে আঙুল স্লাইড করে বলল, হয় আমার কোলে দে, আর না হয় নিজেই নিয়ে আয়। দিগন্ত চোখ ছোট করে তাকালো। মুয়াজ তাকিয়ে আছে নির্বিকার। জিনিয়াকে কোল থেকে আলগা করার ভঙ্গি করে বলল, নে। কিন্তু মুয়াজকে এগিয়ে আসতে দেখে কেমন একটা অস্বস্তি অনুভব করলো সে। পরক্ষণে জিনিয়াকে আবার শক্ত করে কোলে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, ডোন্ট টাচ হার। রাত এখন অর্ধপ্রহরে ঠেকেছে। দূর থেকে ভেসে আসছে হুতুম প্যাচের ডাক। লোকে বলে হুতুম প্যাচের ডাক হলো অশুভ। তারা কেবল অশুভ কিছুর আভাস পেলেই অমন গভীর স্বরে ডাকে, যেন কোনো অশুভ বার্তা ছড়িয়ে দিচ্ছে আকাশে বাতাসে।
কক্ষে জ্বলতে থাকা নীল ড্রিম লাইটের নিয়ন আলোয় আচ্ছন্ন পুরো কেবিন। আলো আঁধারের খেলায় অস্পষ্ট হয়ে আছে যেন চারপাশ। সফেদ চাদরে মোড়া স্টিলের বেডে পড়ে আছে ছোট্ট কিশোরীর ঘুমন্ত দেহখানা। আবসা আলোয় কোনো অশরীরী সৌন্দর্যের মতোই রূপ ফুটে উঠেছে মেয়েটির। স্যালাইন জ্বলতে থাকা হাতটার পাশেই মাথা এলিয়ে রেখে টুলে বসে আছে রাত্রি। কাঁদতে কাঁদতে চেহারার বেহাল দশা, চোখের পানি জমে শুকিয়ে গেছে চোখের কোণেই। লালা ফোলা চোখ দুটো যেন নির্বিকার তাকিয়ে আছে জিনিয়ার মায়াবী চেহারায়। একটুর জন্য পলক ঝাপটাচ্ছে না সে, যেন পলক ফেলতেই হারিয়ে যাবে জিনিয়া। কেউ এসে এক নিমিষেই ওকে নিয়ে ভ্যানিশ হয়ে যাবে। কেবিনের দরজায় থাকা ছোট কাচের ওপার থেকে ভেতরে বসে কাঁদতে থাকা রাত্রিকে কতক্ষণ থেকে দেখে যাচ্ছে মুয়াজ। ওর খুব ইচ্ছে করলো রাত্রিকে বলতে, আর কেঁদো না তো, কাঁদলে তোমায় বিশ্রী লাগে। এই তো তোমার বোন ভালো আছে, তোমার সামনেই আছে, তাহলে আর এত কাঁদছো কেন? লোকে ঠিক বলে, যার হাসি সুন্দর তার কান্না সুন্দর না, নইলে হাসলে যেমন মায়াবতী লাগে। কিছুক্ষণ দোনমনো করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। গলার স্বর নিচু রেখেই বলল, শি ইজ ফাইন। নিস্তব্ধ কেবিনে মুয়াজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। আচমকা কারোর উপস্থিতিতে চমকে উঠল রাত্রি। চোখ মুছে ফিরে তাকালো দরজার দিকে। ঝাপসা চোখে মুয়াজকে অস্পষ্ট এক মূর্তির মতো মনে হলো তার। নিজেকে শক্ত করে আত্মবিশ্বাসী স্বরে বলল, শি ইজ ফাইন। মুয়াজ শীতল চোখে তাকালো। তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? কাপা গলায় রাত্রি ফের উত্তর দেয়, ওকে এভাবে দেখতে মোটেও ভালো লাগছে না। মুয়াজ বুঝলো বোকা মেয়েটা আবারও কাঁদতে আরম্ভ করবে। কথা ঘুরিয়ে ওকে স্বাভাবিক করার উদ্দেশ্যে বলল, আসার পর থেকে দেখছি এইখানে বসে আছো। খেয়েছিলে কিছু? খিদে নেই। কণ্ঠে নির্লিপ্ততা আর বিষাদে ভরা রাত্রির চাহনি মুয়াজকে কেমন এলোমেলো করে দিচ্ছে। বুকের ভেতরটা খা খা করে উঠছে ক্ষণে ক্ষণে। হালকা হেসে সে বলল, চা খাবে? মাথা হালকা লাগবে। চকিতে মুয়াজের দিকে সরাসরি তাকালো রাত্রি। ত্বরান্বিত গলায় বলল, আমি কোথাও যাব না। মুয়াজও ওকে কোথাও যেতে বলল না। জিনিয়াকে একা ফেলে যাওয়ার সাহস কি সেও করতো না। এখানে নিয়ে আসি তাহলে। জিনিয়াকে হাসপাতালে রেখেই দিগন্ত বেরিয়ে গেছে। কোথাও একটা অশান্তি লাগছিল তার। নিজেকে একটু শান্ত করতেই সবার অলক্ষ্যে চলে গেল হয়তো। তবে মুয়াজকে করার নির্দেশনা দিয়ে গেছে যেন এখান থেকে এক চুলও না নড়ে। ছদ্মবেশে বসিয়ে রেখেছে গার্ডও। জিনিয়ার বাবা আর আফজাল চৌধুরী দুজনেই এসেছিলেন। দিগন্তকে না পেয়ে আফজাল চৌধুরী বেশ চটেও গিয়েছেন। বাচ্চা মেয়েটার এমন পরিস্থিতি সে মেনে নিতে পারছেন না। এটা নিয়ে কালিম মেহরাজ সাহেবের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেন তিনি। মেহরাজ সাহেব পাথরের ন্যায় কেবল সব দেখছিলেন, এছাড়া তেমন কিছু তিনি মুখে বলেননি। অসুস্থ হয়ে পড়বে বলে তাকে বাড়িতে পাঠিয়ে নিজেই বোনের শিউরে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাত্রি। আর সেই থেকেই বসে আছে সে। জিনিয়ার জ্ঞান ফিরেছিল দুইবারই কয়েক মিনিট তাকিয়ে থেকেই আবার চোখ খিচিয়ে বন্ধ করে ফেলে সে। ডাক্তাররা তার মস্তিষ্ক ঠান্ডা রাখার পরামর্শ দিলেন। ঘুমের ইনজেকশন পুশ করে ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আপাতত। রাত্রি আবারও এসে বসলো সেই আগের স্থানেই। আলতো করে ছুঁয়ে রাখলো জিনিয়ার হাতটা। ধীরে ধীরে ম্যাসেজ করতে লাগলো। অনেকক্ষণ ধরে স্যালাইন চলার কারণে রক্তটা সামান্য ফোলা ভাব ধরেছে। রাত্রি জানে ম্যাসেজে ফোলা কমে আসে, তাই হয়তো মনের সবটা মমতা ঢেলে ছোট্ট হাতটার যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়ল সে। আরও একটা হাসপাতালের কেবিন, আরও একটা সফেদ বেডশিট, আরও একটা জখমে ভরপুর দেহ। শাওনের অবস্থা হয়তো জিনিয়ার চেয়ে কয়েক গুণ খারাপ। এতটা ধকলের পরও দমে যায়নি সে। হাসপাতালের বেডে শুয়েও ক্ষণে ক্ষণে রাগে ফুঁসছে। দরজা ঠেলে খুব গোপনীয়তার সহিত কক্ষে প্রবেশ করলো কুরবান খা। পলিটিক্সে প্রতিটা পদক্ষেপ নজরদারিতে থাকে, হয়তো সেজন্যই এত সতর্কতা অবলম্বন। পলিটিশিয়ান শুধু হাসপাতাল কেন, পাবলিক টয়লেটে গেলেও সেটা নিয়ে নিউজ তৈরি হয়ে যায়। সেখানে হাসপাতাল তো নিউজের খোরাক হয়ে দাঁড়াবে। শাওন নতমস্তকে তাকিয়ে আছে। চোখ খুলে কুরবান খার দিকে তাকানোর সাহসটুকু হয়তো অবশিষ্ট নেই তার মাঝে, অথবা লজ্জায় চোখ মেলাতেও কষ্ট হচ্ছে।
কুরবান খা টুল টেনে শাওনের বেডের সামনে বসলো। তীক্ষ্ণ চাহনিতে আপাতমস্তক পর্যবেক্ষণ করে ব্যঙ্গাত্মক হাসল সে। গালের কোণে দাঁত ঘষে বলল, বাহ, বাঘের বাচ্চা লান কাম করছেন আপনি। পুরস্কার দেওয়ান লাগে। অপমানে শাওনের মস্তিষ্ক যেন আরো নুয়ে যেতে চায়। কাচুমাচু করে ঠায় বসে রইল সে। কুরবান খা চোয়াল শক্ত করে বসে বলে, একটা 1.5 ফুট মায়ারে কবজা করবি, সেটা তোর দ্বারা সম্ভব হয় না। আর তুই ভবিষ্যতে আমার জায়গা নিতে চাস? তোরে দিয়ে আমি কি ভরসা রাখবো? শাওন তড়াক করে চোখ তুলে তাকায়। কুরবান খার ভবিষ্যৎ উত্তরাধিকারী যে সে হতে চায় সে কথা সে কুরবান খাকে বেশ কয়েকবার মজার ছলে বলেছিল, কিন্তু কুরবান খা সেটাকে কখনো গুরুত্ব দিয়েছেন বলে ওর মনে হয়নি। কুরবান খা ফের তপ্ত স্বরে বলে, তোদের বয়সে আমাদেরকে দেখলেও বাঘে বয়সে এক গাঁটে জল খাইতো। এমন কোনো মায়া নাই যে যার উপরে আমার নজর পড়ছে, আর আমি বিছানা পর্যন্ত নেই নাই। কোনো কিছুতে কোনোদিন ব্যর্থ হয় নাই এই কোরবান খান। আর সেই কোরবান খানের জায়গা নিবি তোর মতো পাতিশিয়াল? তুচ্ছ করে হাসল সে। সেই হাসি বড্ড গায়ে বিঁধল শাওনের। চোখ মুখ কুঁচকে ফেলল ও। কুরবান খা সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। ব্যঙ্গাত্মক স্বরে আবারও বলল, কুত্তার পেটে ঘি হজম হয় না। এইসব রাজনীতি তোর লাইগে না। তুই 12 গাঁটের লাত্তি খাইয়া 14 গাঁটে গুড়ার মতো পাবলিক। যাকগে, কিছু আবার মনে করিস না। আমি যতদিন ক্ষমতায় আছি তোর খাওয়া পড়ার অভাব পড়বে না, কিন্তু তারপর আর কন যায় না। তুই আর আমার কামে আস না, আমি হাসপাতালের বিল দিয়া দিমুনি। সুস্থ হইলেও আমার দিকে আর যাওয়ার দরকার নাই। আমি হাসানরে দিয়া টাকা পয়সা পাঠাই দিমুনি, তোর লাইগে আবার বদনামি না হয়। কথাগুলো এক নাগারে বলেই উঠে দাঁড়ালো সে। বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। 2 কদম এগিয়ে গিয়ে দাঁড়ালেন তিনি। বিড়বিড় করে বললেন, শালা শিয়ালের বাচ্চা আবার বাঘ স্বাস্থ্য চায়। জন্মের ঠিক নেই, আবার কর্মের কি আর হইব। আমার এই ভুল হয়েছে এটারে কাম দিয়া। কথাগুলো বলে একদলা পানের পিক পাশেই ফেলে ফ্লোরটা নোংরা করে দিয়ে চলে গেলেন তিনি। ওনার বিড়বিড় করে বলা কথাগুলো এতটাই স্পষ্ট ছিল যে সব কটি কথা শাওনের কান পর্যন্ত পৌঁছেছে। যেন শাওনকে ইচ্ছে করেই কথাগুলো শুনিয়ে গেলেন, তার সাথে চোখ মুখে ছুঁড়ে দিলেন একদলা থুতু। শাওনের বিগড়ে যাওয়া মেজাজে ঘি ঢেলে যেন আগুন আরও চড়িয়ে দিয়ে গেলেন। রাগে ফুসতে ফুসতে মাথার রগ ফুলে ফেপে উঠল ওর। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। আর তার ইচ্ছে করলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু জ্বালিয়ে দিতে। কুরবান খা কক্ষের বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকা নার্সটাকে উদ্দেশ্য করে বললেন, ভিতরে একটু ময়লা কইরা ফেলছি, পরিষ্কার কইরা ফেল। কেমন? মিষ্টি ভাষায় কথাগুলো বলেই চলে গেল কুরবান খা। কক্ষের ভেতরে কুরবান খা আর এখন বাইরের কুরবান খা যেন ভিন্ন দুই সত্তা, ভিন্ন দুই লোক। হয়তো এই জন্যই বলে রাজনীতিবিদের 1000টা মুখোশ। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই পরে ফেলে। ঠিক যেমন জোকারের থাকে। সাদা অ্যাপ্রন পরিহিতা ছোট্ট নার্স মেয়েটি কক্ষের ভেতরে ঢুকে এলো। ফ্লোর নোংরা হয়েছে জানলে সে হয়তো আয়াকে ডাকতো, কিন্তু কুরবান খা মিষ্টি স্বরে তাকিয়ে আসছে বলেছেন বিদায়। সে ভেবেছে হয়তো পেশেন্টের ব্যান্ডেজ পাল্টাতে হবে, তারই কোনো দরকার। সরল মনা ছোট্ট মেয়েটি কোনো রকমের দ্বিধা ছাড়াই এগিয়ে গেল শাওনের দিকে। পেশেন্ট নিয়ে এতটাই কনসার্ন ছিল যে চোখ নামিয়ে ফ্লোরে তাকানো হয়ে ওঠেনি তার। মেয়েটি মিষ্টি করে হাসলো। শাওনকে উদ্দেশ্য করে বলল, শাওন রাগান্বিত আখিজোড়া ঘুরিয়ে তাকালো মেয়েটির দিকে। ফর্সা সুন্দর মেয়েটি দেখতে প্রতিমার মতো। নাকের আগাটা সামান্য ঘেমে লাল হয়ে আছে, হয়তো গরমে আর নয়তো উত্তেজনায়। শাওনের মতিভ্রম হলো। সামনে দাঁড়ানো মেয়েটার মধ্যে এসে ছোট্ট কিশোরী জিনিয়াকে দেখতে পেল যেন। কপালে ভাঁজ ফেলে শক্ত চোয়ালে তাকিয়ে রইল সে। মেয়েটা আরেকটু কাছে ভিড়ে বলল, ব্যাস এই এতটুকু কথায় মেয়েটাকে নিয়ে গেল নরকের দোরগোড়া অবধি। বাচ্চা মেয়েটা বুঝতেও পারলো না কোনো ঝড় তার উপর বয়ে যেতে চলেছে। মেয়েটিকে একটানে বিছানায় ফেলে দিল শাওন। বিছানার সাথে এমনভাবে চেপে ধরলো যেন সামান্য নড়াচড়া করার শক্তিটুকু পেল না ছোট্ট মেয়েটা। নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সকল রাগ যে তার তৃষ্ণা মেয়েটার উপর মেটাতে ব্যস্ত হয়ে পড়ল শাওন। কি পৈশাচিক সে সময়!
কি পৈশাচিক সেই উল্লাস, কি পৈশাচিক সেই অত্যাচার যা এই ছোট্ট মেয়েটার ওপর দিয়ে গেল। মেয়েটার হাজার চিৎকার আর আহাজারি যেন বের হলো না কক্ষ থেকে। মেয়েটার সে মুহূর্তে মনে হলো এই পৃথিবীতে সে আর তার ওপর চড়াও হওয়া এই দানব ছাড়া আর কেউ নেই। প্রতিটা সকালই নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন বার্তা। প্রতিটা দিনই আমাদের মনের জায়গায় নতুন করে বাঁচার আশা। সকাল মানেই শুরু, সকাল মানেই স্নিগ্ধতা। হাসপাতালের কাচের জানালা ভেদ করে সকালের মিষ্টি রোদ এসে পড়ল জিনিয়ার গোলাপি আভা মাখা মুখশ্রীতে। সোনালি রোদের আভায় ফোলা চোখ দুটোর রগগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। ওর পাশে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে রাত্রি আর কক্ষে থাকা ছোট্ট ডিভানে গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে মোয়াজ। রোদের স্পর্শে মুখটা হালকা হয়ে ভেঙে গেল জিনিয়ার। চোখ পিটপিট করে তাকালো সে। চোখ মেলতেই সবকিছু কেমন ঝাপসা লাগলো তার। পলক ঝাপটে আরো কয়েকবার তাকালো, তাতেও চোখে কিছুই দেখা গেল না। হাত টেনে চোখ কষলে নিতে চাইলে সে, কিন্তু হাতে স্যালাইন চলতে থাকায় সেখানে টান পড়ে দারুণ যন্ত্রণাদায়ক ব্যথা অনুভব করলো। ডুকরে কেঁদে উঠল ও।